ছেদাইরে আগে মারে কাথাম হিরি ওগে উনা মেতে এপিল জিবে কাথা হির বাজোগে দেলায়ার মিথাও দেলা সে গাতে জিবে তালাগে আলানি বগি জুদে কথা ল্যাংরর জিবি বাড়ি জগে। আমরা কিন্তু এখন চলে এসেছি প্রকৃতি ভবনে। এবার আস্তে আস্তে আমরা কিন্তু এগিয়ে যাব প্রকৃতি ভবনের দিকে। এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা 12টার সময়। আমার কিউটি পাই এখন জ্যাকেট পরে নিচ্ছে, আমার তো ঠান্ডা লাগছে। কিউটি পাই দিয়ে আমার তো ঠান্ডা লেগেছে, বুঝতে পারছিল না। আসার সময় বলছিল যে হাফ হাতা সোয়েটারটা পরে যায়, আনছি না এটাই পরে চলো। ঠান্ডা লাগছে তোমার? না, এ ভিডিও করছে, বিরক্ত করবো না। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই প্রকৃতি ভবনের। আমরা এখন রয়েছি প্রকৃতি ভবনের সামনে দাঁড়িয়ে। এখানে প্রত্যেকদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু এই প্রকৃতি ভবন খোলা থাকে। তাহলে চলো আমরা কিন্তু এবার ঘুরে দেখে নিই প্রকৃতি ভবনটা কীরকম। বাইরে দাঁড়িয়েই কিন্তু বাউলের গান শোনা যাচ্ছে, আর তার সঙ্গে শোনা যাচ্ছে একতারার শব্দ। তাহলে চলো ভিতরে ঢুকেই দেখি এখানে বাউল গান কিরকম হচ্ছে। চলো বাবা। এখানে এন্ট্রি ফি রয়েছে। এন্ট্রি ফি কত গো? 30 টাকা। আর ফটোগ্রাফির জন্য 20 টাকা। আর 6 বছরের নিচে বাচ্চাদের লাগে না।
মেন হয়ে গেছিল গফুর আমি না দুর্ভিক্ষের সময় আমি যখন জল নিয়ে যাচ্ছিল আমি নাকি জোর করে ফেলে দিয়ে এই তৃষ্ণার্ত গরুটা জল খেতে যায়, তখন গরুটাকে মেরে ফেলে। এটা মৃত্যু পূর্বে কাদা শুষে জীবনের শেষ জল খাচ্ছে সেই ফিগারটা শিল্পীর অন্তর্দৃষ্টিতে ফুটে উঠেছে। গরু দাঁড়াতে পারছে না, চারটে পাতা কোনো একত্রিত করছে, তাহলে আমাদের সামনে মেরে শরীরটা একদম ভগ্ন অবস্থায় এই অবস্থা থেকে মেরে ফেলছে প্রাকৃতিক এই মনের মধ্যে। হ্যাঁ, তা এই মানুষ এই মনের সুস্থ অবস্থায় কেমন দেখতে ছিল আমাদের একটা কৌতূহল জাগে। এটা কোনো গাছের শিকড়টা আমাকে বলে দিচ্ছে মনের সুস্থ অবস্থায় চেহারা, মৃত্যু পূর্বের চেহারা। এদিকে আসুন, আমরা বর্তমান সমাজে দেখছি 60% ক্ষেত্রে প্রযোজ্য। আমরা শিক্ষিত হচ্ছি উচ্চমানের, কিন্তু সেই মানটাকে বজায় রাখতে পারছি না। দেখাচ্ছে শিক্ষার মানটা ঊর্ধ্বগতি, কিন্তু ভিতরে যেন একটা বাঁধন নেই এবং খসখসে। আমরা মানুষকে সেই সম্মান দিচ্ছি না। আমাদের সমাজ বলছে যে শিক্ষার মূল্যটা আপনার, কিন্তু শিক্ষাটা সমাজ। আমি শিক্ষার বিনিময়ে স্কুলে পড়াচ্ছি, পয়সাটা দিন আমরা তার বিনিময়ে, কিন্তু শিক্ষাটা কিন্তু সমাজ। সেই মানবিকতা কিন্তু আমরা রাখতে পারছি না। তা সেটাকে বোঝাচ্ছে যে আমি ঊর্ধ্বমুখী মানটা কিন্তু ছগ্ন দশা অপ্র আমার যে শিক্ষার কথা সেই জন্য কিন্তু ফাঁকা রয়েছে কিছুটা সেটা কিন্তু আমাকে ভর্তি করতে হবে। আচ্ছা, এইদিকে আসুন, আমরা দেখলে আমার বসন্তের পাখি, এটা কি এইটা বসন্তের পাখি বলছে, এটা আমাদের শান্তিনিকেতনের দুটো উৎসব হয়। এটা শিল্পী তৈরি করেছে। শীতকালে বসন্ত উৎসব আর পৌষ মাসের পৌষ উৎসব। গাছের পাতা ঝরে যাচ্ছে, পৌষ উৎসবকে স্মরণ করছে। আর তারপরে যেন এই ভূমিকে বলছে যে কীট পতঙ্গ জীবজন্তুকে সুস্থ রেখো, যেন পরের জন্মের সঙ্গে আমার এই শান্তিনিকেতনের বসন্ত উৎসবের সঙ্গে সামিল হতে পারে, একটা লোগো যেন। এগুলো সমস্ত অ্যাকোস্টিক্স, অ্যাস্থেটিক্স, আমার সাবজেক্ট ছিল অ্যাস্থেটিক্স, আমি সেই সাবজেক্ট আপনারা বলছি। আচ্ছা, এদিকে আসুন, এই যে শিশু গাছ, শিল্পীর নাম দিচ্ছি বীর হনুমান। আমরা বলতে পারি মনুষ্য সমাজের প্রথম স্টেজ। মানুষ প্রথমে 4 পায়ে হাঁটতো, 4 পায়ের পরিবর্তে যখন 2 পায়ে হাঁটলো তখন মানুষ হলো বুদ্ধিজীবী। এবং মানুষের মধ্যে যখন এলো বুদ্ধি, তখন মানুষের মধ্যে শ্রেণীবিন্যাস হয় সভ্য অসভ্য। যারা সভ্য মানুষ তারা কী করলো, একে অপরের সঙ্গে হাতে হাত মিলে কাজ করছে, একটা মাধুরীলতা গাছ সমাজের মধ্যে। আর এক শ্রেণীর মানুষ বেছে নিল ধ্বংসের পর, যেন আমরা আমার ক্ষতি করলে সে খুশি। ঠিক ধ্বংসের পূর্বে একটা ভগ্ন গাছ কত বিক্ষতি মর্ত অবদান করছে অশরীর সঙ্গে নিয়ে বলছে কীট পতঙ্গ জীবজন্তু কাছাকাছি এসো। কিছু অসৎ ব্যক্তি আমাদের মৃত্যু নিয়ে গিয়ে আসছে, আমি মৃত্যুর গন্ধ পাচ্ছি, আমরা মৃত্যুর জন্য একসঙ্গে মিলিত হই, আমার সময় হয়ে আসছে। একটা অশনি সংকেত, যেই অশনি সংকেতের সঙ্গে সঙ্গে আকাশে বোম লাভ করছে অসৎ ব্যক্তি আমাদের মারার জন্য, হলোকাস্ট, যেটা বর্তমানে ইসরায়েল হামাসে চলছে, যেটা জাপানে হয়েছিল, ছবি দিয়ে দিয়েছে। ঠিক যখন বিশ্বে এর অবস্থা, তখন তার বিপরীত প্রতিক্রিয়া মানুষের দেখুন, একটা হাত নিয়ে মুখের বিকৃতি এসছে, এই বিপরীত প্রতিক্রিয়া। ঠিক যখন বিশ্বে এই সিচুয়েশন, তখন একটা গাছের ডালে সাদা পায়রা বসছে, এটা একটা ডাল বন্দুক, ওইটা একটা বাঁশ গাছের গোড়া যেন হেলমেট, যেন পায়রা বলছে শান্তির প্রতীক নিয়ে ফেয়ারওয়েল টু আর্মস, অর্থাৎ যুদ্ধ বিদায় নাও। যেন বোঝাবার চেষ্টা করছে যে মানুষ, তোমরা সমাজের শ্রেষ্ঠ জীব, সুস্থ হও, ধ্বংস থেকে শেষ করো। কারণ সমাজের মধ্যে শ্রেষ্ঠ জীব তোমরা যদি বিশ্বকে ঠিক না রাখো তাহলে কিন্তু বিশ্ব থাকবে না। শান্তির প্রতীক আনছে, না শান্তির প্রতীক। কিন্তু মানুষের কথা কিন্তু শুনল না, শুনলো যুদ্ধক্ষেত্রে একটা ঘোড়া অর্জুন গাছ, সেও যেন পঙ্খিরা ঝরে মানুষ তার কাছে নিয়ে পড়েছে। ঠিক যখন বিশ্বে এই সিচুয়েশন, তখন আমাদের বাবা মা ছাড়া আর একটা মা আছে, প্রকৃতি মা, যে অল টাইম আলো বাতাস জল বিশ্বের সৃষ্টির দিন থেকে সমানভাবে সাপ্লাই দিয়ে যাচ্ছে আমাদেরকে, আমরা চিন্তা করি না। কিন্তু আপনি সকালে উঠে সূর্যের আলো বসছেন, বাতাস পাচ্ছেন, আলো পাচ্ছেন, জল পাচ্ছেন, কিন্তু কোত্থেকে আসছে চিন্তা করছি, কারণ পয়সা লাগে না। সে জিনিস সাপ্লাই দিচ্ছে, তিনি কিন্তু জেগে উঠলেন প্রকৃতি দেবী। প্রকৃতি দেবী জেগে উঠেছে যখন মানুষ ধ্বংসের পথে, যখন ধ্বংসের পথে অসীম সংকেত দিচ্ছে একদিকে, তখন প্রকৃতি মা জেগে উঠেছে, যিনি বিশ্বকে সৃষ্টি করেছেন। এবং তাকেও চিনতে পারছে মানুষ। মৃত্যুর পূর্বে পাখি, সাপ, মানুষজন তারা প্রাণ রক্ষা তাকে মায়ের কোলে আশ্রয় নিচ্ছে, বাঁচার আশায়। ছেলে যখন বিপদে পড়ে তখন মা বাবার কোলে আশ্রয় নেয়, তা আমরা আশ্রয় নিচ্ছি প্রকৃতি মায়ের কোলে, একটু অক্সিজেন আশায়। কিন্তু মা কী করবে, বিশ্ব তো পলিউশনে ভর্তি, তাই প্রকৃতি মা কিন্তু কাউকে বাঁচাতে পারেনি। তাই প্রকৃতি মা কী করলো, আবার নতুন করে ধ্বংসের পরে বিশ্বরূপে মেল ফিমেল সৃষ্টি করলো, অ্যাডাম ইন নিউ জেনারেশন। আবার নতুন করে ছেলে মেয়ে এলো বিশ্বরূপে, আদম ইভ, আবার মানুষ নৃত্য করছে। এইটা স্যার, এটার নাম হচ্ছে মৈত্রী।
এটা কোনো আদিবাসী মহিলা আমাদেরকে ইনভাইট করছে। আদিবাসী মহিলা কেন না, এই যে আমরা টিকিট কেটেছেন স্যার, এই পয়সাগুলো দিয়ে আমরা এই অঞ্চলের সমস্ত আদিবাসী মেয়েদেরকে ফ্রি অফ কস্টে 1 থেকে 12 পড়াই। আর তার সঙ্গে রবি ঠাকুরের গানটা আমরা শেখাই বাংলা এবং সাঁওতালি ভাষায়। সাঁওতালিটা আমি শেখাই, যেটা ভারতবর্ষে ফার্স্ট টাইম হয়েছে রবি ঠাকুর যখন সাঁওতালি ভাষায়, সেই কাজটার সঙ্গে যুক্ত আছে। একটা গান এক লাইন একদম। সেদাই রে আগে মারে কাথাম হিরি ওগে উনা মেতে পিল জীবে কাথা হিরিও বাজোগে দেলায়ার মিথাও দেলা সে গাতে জীবে তালাগে আলানি বগি জুদে কথা ল্যাংর জীবে বারে জগে আলং সে তাকে রেলাং শীতলেতে বাহা ঝিলে লং ঝিলগে নরম কাতে সেরে লেতলাং বকুল বুটরে গে হাই অকই ওকা সেচলেং সেনেন বাপাক কাতে গি আরু না পা মেলাং দেলা গাতে জীবে তালাগে কিরে হাই ওসে চোখের দেখা প্রাণের কথা সে বলা যায়। তাহলে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান সব দেশে নিয়ে যাচ্ছে। আমি যদি ওই তবলা নিয়ে পড়াশোনা করেছি, হ্যাঁ সাজানোটা কিন্তু কঠিন ব্যাপার। এই যে পরপর সাজানো এবং উচ্চারণটা যে থরলি করা। আমি আপনাকে বলছি দাদা ভালো আছেন তো, আবার বলছি দাদা ভালো আছেন তো, এই যে দুটোর মধ্যে একই বলছি অ্যাস্থেটিক্স। আমি যে উচ্চারণটা করছি দিদি ভালো আছেন তো, যে আমি কথাটাকে ঠিক গানটাকে যদি সেইভাবে নিই, ঢিলে বার হর ঝিলে লেলাম বীরে বাবা বাপের তানর ছিল গে, সেদিন দুজন ধরে ফেলছে। এই যে গান আমি একে পাচ্ছি করে সুরে পাচ্ছি, আমি আর একটা সমাজকে পাচ্ছি, কথাতে পাচ্ছি। আপনার সুরটা আমি সুরটা ধরে দিচ্ছি কিন্তু এই গানটা অটোমেটিক ধরে দিচ্ছি, কিন্তু ও বাঙালি ধরবে। যার আমি কী করছি, সাঁওতাল সমাজ কিন্তু পেয়ে যাচ্ছে, কিন্তু বলছে সেদিন দুজনে দুইছিনি বলে। এইভাবে যে জিনিসটা চলছে, 5টা শরীর পড়েছে শিখি। এবারে আমার ফার্স্ট টাইম বেরোচ্ছে উর্দু ভাষায় বেরোচ্ছে, রেকর্ডিং উর্দুতে। এটা দুবাই, পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত জায়গাতে রবি ঠাকুর পৌঁছে যাক। ইমরান খান শুনুক। এখন 1.5 মাস আগে দ্রৌপদী মুর্মু চকিত হরিণ, এই হরিণটার পিছন দিকে তাকিয়ে আছে। এর অর্থ বলছে মানুষের বয়স হলে মানুষের ক্ষমতা কমে, স্পিড কমে না। কেউ যদি ভাবে ভদ্রলোকের বয়স হয়ে গেছে, কোনো অস্তিত্ব নেই, সে কিন্তু বোকা। কারণ সেই ভদ্রলোক যদি ভালো ফুটবল প্লেয়ার হয়, সে গ্যালারির মধ্যে বসে বলে দেবে রোনাল্ডো বা মেসি বল মিস করলে বলটা কোন দিকে বলে ঢুকবে, কিন্তু উনি মারতে পারবে না, কারণ উনি শিক্ষার ঊর্ধ্বে। তাই হরিণটা বলছে পিছন দিকে তাকিয়ে, জমি যেমন সীমানা আল, বাড়ির সীমানা পাঁচিল, আমাদের প্রত্যেকের সীমানা জন্ম থেকে মৃত্যু। চলার পথে আমরা কেউ কোনোদিন ভাববেন না যে আস্তে আস্তে আমাদের বয়স হয়ে যাচ্ছে, আমরা পৃথিবীতে অকেজ হয়ে পড়ছি। আপনি যেদিন ভাববেন সেদিন থেকে কিন্তু আপনাকে বিভিন্ন শত্রু আক্রমণ করবে, রোগ আক্রমণ করবে। তা শিক্ষা দীক্ষা যেটা পেয়েছেন, চেষ্টা করবেন মৃত্যুর আগে দিয়ে সমন্তরাল রাখতে। যেহেতু হরিণটা তার সমস্ত এখন প্রেরণাভাবে কর্মটা করে গেছে, তাই মৃত্যুর পূর্বে পেছন দিকে তাকিয়ে দেখছে সে মুক্ত, তার কোনো শত্রু নেই। সাইকোলজি সে বলছে আমি যদি পশু হয়ে মৃত্যুকে জয় করতে পারি, আপনি মানুষ হিসাবে কানে পিছিয়ে পড়বেন। জীবনে বাঁচতে গেলে আমরা বহু প্রতিবন্ধকতা আসবে, জয় করার দায়িত্ব আপনার। তাই বলছে আমাদের সামনে আমি মৃত্যুর পূর্বে একটা জিজ্ঞাসা চিহ্ন রেখে গেলাম, আমি যদি পশু হয়ে পারি আপনি কেন পারবেন না? আপনার বয়স হবে, আপনার বহু প্রতিবন্ধকতা আসবে। এটা তো ট্র্যাডিশন, তো শুধু আমরা এখানে প্রত্যেকেরই এটাকে আপনাকে ঈশ্বর কিন্তু আমাকে সেই সহ্য করার ক্ষমতা দেবে। কিন্তু মানুষের যখন কোনো অসুখ হয় না, সেটা সহ্য করার ক্ষমতা কিন্তু দেয়। কিন্তু হবে এইটা একটা শেওড়া গাছ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী করেছি। সেই পথের পাঁচালীতে ইন্দির ঠাকুরের একটা চরিত্র ছিল, ইন্দির ঠাকুর, তাকে অনুকরণ করছে শেওড়া গাছ। এটা অরিজিনাল চেহারা, এটা ছবিটা, এই ছবিটা। হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করা মানে সে থিম। এইটা সমুদ্রের একটা ঢেউ, সমুদ্রের ঢেউগুলো কিন্তু পরপর থাকে, এক একটা ঢেউ এক একটা জেনারেশন। এই ঢেউটা বলছে আমি যেমন এইখানে 2 সেকেন্ডের অতিথি, আমরা কিন্তু প্রতিটি মানুষ বিশ্বের বুকে অতিথি, কিন্তু আসবে 100 বছরে। এই সময়ের মধ্যে কিন্তু আমাদের সমস্ত সুযোগগুলো কিন্তু একবার করে আসবে। কী কী সুযোগ? যেমন ধরুন স্কুল ফাইনালে এইচএস, বিএ, এমএ, পিএইচডি বা অফিসের কোনো কর্ম, সঠিক কর্ম সঠিক সময়ে করতে না পারলে আমাকে যেমন পিছনে ঢেউটা ঠিক যে জায়গাটা নেবার জন্য আমাদের অন্তরালে কিন্তু প্রত্যেকের পিছনে চাপ আছে। এই টাইমের সুযোগটা না নিলে কিন্তু সুযোগটা কিন্তু আমরা অন্যরকম নিয়ে নেবেন।
আমরা বিশেষ করে স্টুডেন্টদেরকে বলি, ধরি মামুনিকে বলছি, এই যদি কোনো স্কুলের স্টুডেন্ট হয় বা জীবনের চলার পথে ও কিন্তু এগিয়ে যাচ্ছে সমুদ্রের সন্ধানে, ওর যখন কোনো প্রতিবন্ধকতা আসে, নদী যেমন গতি পরিবর্তন করে, ওকে কিন্তু গতি পরিবর্তন করতে হবে, কারণ জীবনে কিন্তু প্রচুর প্রতিবন্ধকতা আসবে। আর ওর কিন্তু দুপাশে বাঁধ আছে, কিন্তু সেই বাঁধটা কিসের বাঁধ? হৃদয়ের বাঁধ। কোন হৃদয়? এক পাশে বাবা, এক পাশে মা। না, ওর যদি কোনো স্কুলে বা কলেজে বা কোনো কর্মস্থলে একটা যে কাজটার পক্ষে করা ঠিক নয়, ও কিন্তু সেই কাজটা ও কিন্তু আগে বুঝবে যে এই কাজটা আমি করছি এটা ঠিক নয়, ও কিন্তু আগে বুঝবে। তখন কী করতে হবে? তখন কিন্তু হৃদয়ে কিন্তু এই বাঁধে আটকা পড়বে যে আমি এই কাজটা করছি, বাবা মা কী বলবে। সঙ্গে সঙ্গে ওকে করতে হবে কি, নদী যেমন গতি পরিবর্তন করছে, কারণ তার টার্গেট সমুদ্রের সন্ধান, ওকে গতি পরিবর্তন করতে হবে, তবে কিন্তু সঠিক জায়গায় পৌঁছাবে। হ্যাঁ, ও যদি উঠে চলে আসে তাহলে কিন্তু বিপদ আসন্ন এবং সমুদ্রের সন্ধান পাবে না। কারণ ওর জন্য সুযোগ কিন্তু সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু অনলি ফর ওর জন্য, কিন্তু ঠিক আছে, ওকে কিন্তু যেতে হবে সেখানে, পৌঁছা যেতে কিন্তু ওর। এটা কিন্তু ঈশ্বর যেদিন ও জন্মগ্রহণ করেছে, যখন বাচ্চাটাকে দেখলেন না, ওর কিন্তু সুপ্ত অবস্থায় সমস্ত গুণগুলো দিয়ে দিয়েছে। ওই বাচ্চাটা কিন্তু বাবা মাকে সাইন দিচ্ছে, কিন্তু এখন দেখো বাবা মা যদি, যেমন ডাক্তার যদি বুঝতে পারে যায় রোগটা কি লোক ভালো হয়ে যায়, তা বাবা মা যদি বুঝতে পারে যায় সেটা আমার কোন দিকে ন্যাট রয়েছে, একটু অ্যাবজর্ব করতে হবে, তাহলে কী হবে, ও কিন্তু গন্তব্যস্থানে সঠিক জায়গায়। কিন্তু ওর বাবা মা বা আমরা বিস্তার তো করি না, আমরা করছি ছেলে যখন একটু তুইও থেকে উঠল না, কিছু ইংরেজি বই দিয়ে একটা ইংরেজি নিয়ে পাঠিয়ে দিলাম, নিয়ে ছেলে বড়ো হয়ে গেলেন, একটা হাই স্কুলের টিচার হলো, শেষ, ওই জীবনটা কিন্তু শেষ হলো। কিন্তু হতে পারতো লতা মঙ্গেশকর, হতে পারতো ফিদা হোসেন। হ্যাঁ, এগুলো সমস্ত কালেকশন করেছেন সুব্রত বসু। উনি প্রথম জীবনে রাজীব গান্ধী পেয়েছিলেন, তারপরে পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের চিফ হয়েছিল কাস্টমসের। উনি বিগত 50 বছর ধরে ফসিল, স্টোন এবং উডের উপরে সমস্ত কালেকশন করে অন্তর্দৃষ্টিতে নামকরণ দিয়েছে। যেমন আমি যেগুলো ডিসকাস করছিলাম সেগুলো কিন্তু ওনার চিন্তা ভাবনাটাকে আমরা আরও ব্রাইট করার চেষ্টা করছি একটা সাবজেক্ট এস্থেটিক্সের মাধ্যমে। উনি একটাতে লিখে দিয়েছে, আমি সেগুলো আরও ব্রাইট করছি, মানুষের মধ্যে যেন ঢুকতে পারি, মানুষ যেন রবি ঠাকুরের ভাব প্রধান জায়গাতে এসে তার ভাবটাকে বুঝতে পারে। এটাই এখানকার কর্মধারা চলে আসছে। আর আপনার যে সমস্ত বক্তব্যগুলো ছিল একদম অথেন্টিক, মানে আপনি এত সুন্দরভাবে বুঝিয়েছেন না, মানে একটা সেকেন্ডের জন্য সত্যি মনে হলো যে না, একটা দেখুন কথা বা বই পড়ে টিভি দেখে অনেক জ্ঞান হয়, কিন্তু অন্য একজন সামনে থেকে কারোর মুখ থেকে কোনো কথা শুনলে কিন্তু হার্ট টাচিং হয়ে যায়। কথাগুলো সত্যি করে ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আর এত সুন্দরভাবে, হ্যাঁ একদম 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 সত্যিকার এই জায়গাটা আসাটা একদম সার্থক হয়েছে। হ্যাঁ, গান তো অসাধারণ, গানটা করেছেন না, কিন্তু গায়ক না হোক, আপনি যা করেছেন খুব সুন্দর লাগলো গানটা। রবীন্দ্র ঠাকুরের গান কথার পথে যে একটা ভাব প্রধান গান এবং যে কি বলে স্পিরিচুয়াল ব্যাপারটা লুকে আছে, আধ্যাত্মিক ব্যাপার, সেটা সাঁওতাল ভাষায় মানুষ বুঝুক যে রবি ঠাকুর কেন বিশ্বকবি, রবি ঠাকুর কেন। আর ওই গ্যালারিতে কি আছে? গ্যালারিতে আরো অনেক স্কাল্পচার আছে, যে সমস্ত ওখানেও কি বোঝানোর কেউ আছে? না, ওখানে নেই। এখানে যেমন দেখাচ্ছে আপনাকে, ওই যে সামনে বাউল করছে, ওইটা বলছে কালপুরুষ। এই কালপুরুষ চির যুবক, তার মৃত্যু নেই। সে বলছে যার জন্য তুমি বিশ্বাস তাকে মৃত্যুর আগে যদি সম্মান দাও, এটা তার প্রাপ্য। সে যদি সম্মান না পায়, তুমি সম্মান। কারণ এই বিশ্বের দরবারে কিন্তু প্রতিটি মানুষের একটা নিজস্ব জায়গা আছে, তার সেটা পাওয়া নৈতিক যেমন দায়িত্ব, আমার দেওয়া কিন্তু নৈতিক দায়িত্ব। এই সামনেটা বলছে প্রকৃতি দেবী। এই প্রকৃতি দেবী বিশ্বকে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ব্যালেন্স করে তৈরি করেছে। এর দিনের পর দিন আমরা বিশ্বকে বিষাক্ত করছি, যার পরিপ্রেক্ষিতে কোভিড-19 দেশে ঢুকে পড়েছিল। তাই যেন প্রকৃতি দেবী আমাদের সামনে বাইরে এসে বেরিয়েছে, বলছে তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি 80% অক্সিজেন, উপযুক্ত গাছপালা, 3 ভাগ জল দিচ্ছি, তোমরা বিশ্বকে রাখতে পারছো না। বাইরে থেকে কোনো রোগ এসে বিশ্বকে ধ্বংস করছে, তোমরা সচেতন হও, নইলে আরো কঠিন রোগ এসে বিশ্বকে ধ্বংস করবে, কারই কিছু করার নেই। এই কথা যেন বলছে, এই কথাটা জানি এই প্রকৃতি দেবী বলছে। ওই সামনে অমৃত লাবণ্যের শেষের কবিতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা সুন্দরভাবে জিনিসটা বোঝানো। না, এগুলো তো মানুষের মধ্যে যদি এসে আপনি এইভাবে না বোঝাতেন, সত্যি এত সুন্দর জিনিসটা আমরা বুঝতে পারতাম না।